ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা শিশির সাথে। ও ম্যাজিকের প্র্যাকটিস করেছিল, তখনই ওখানে ওর মাস্টার আসে আর ওকে বলে, শিশি তোমার কাছে বেশি সময় নেই, তুমি হচ্ছ অনেক বেশি স্ট্রং, কিন্তু তুমি কি জানো আমাদের তুষান ফ্যামিলি হলো কাস্ট। এই কাস্ট অনেক বছর ধরে হয়ে আসছে, সেই কারণেই আমাদের ফ্যামিলির মেয়েগুলো 2 বছর হতেই মারা যেত। আর এই কাস্ট ঠিক করার জন্য আমি তোমার ছোটবেলাতেই বিয়ে ঠিক করে দিয়েছি। এখন তোমাকে মাউন্টেনের নিচে গিয়ে জি ফ্যামিলির ছেলের সাথে তোমায় বিয়ে করতে হবে। জি ফ্যামিলির বড় ছেলের কাছে স্পেশাল পাওয়ার রয়েছে, সে তোমার জন্য সুটেবল হবে। যাও ওকে খোঁজো এবং ওকে বিয়ে করে নাও, এতে করে আমাদের ফ্যামিলির কাস্ট লাগাম মিটে যাবে। অন্যদিকে আমরা আমাদের নায়ক শানকে দেখি, যে এয়ারপোর্টে ছিল। উনি যে গাড়ি থেকে বার হয়, তখন ওর রেস্টুরেন্টে বলে, বস আপনার জন্য স্পেশাল ফ্লাইট তৈরি রয়েছে, পাইলট আপনার জন্য প্ল্যান নাম্বার 1-এ ওয়েট করছে। শুধু আমার এতেই টেনশন হচ্ছে যে গ্র্যান্ডপা আপনাকে হঠাৎ করে কেন ওনার কাছে আবার ডেকে নিলেন, কোম্পানির কি কিছু প্রবলেম হয়েছে? তো বলে, আমি নিজেও তা জানি না, শুধু বলেছেন গ্র্যান্ডপা যে আমার সঙ্গে একজন দেখা করতে আসবে আর সে একজন সিজার হবে। আর ও সেই সিজারওয়ালা মেয়েটাকে খুঁজতে শুরু করে। এদিকে শিশি কাস্টমে ওর জিনিস চেক করাচ্ছিল আর ওকে বলছিল, এত সময় কেন লাগছে, আপনারা কতবার আমার জিনিস তল্লাশি করবেন। মানে একজন কাস্টম অফিসার এসে বলে, ম্যাডাম আপনার কাছে কি কোনো ধরনের শার্প অবজেক্ট রয়েছে? এই সব ধরনের জিনিসগুলো এয়ারপোর্টে নিয়ে আসা মারুন। তো শিশি কাঁচিটা বের করে এবং দেখিয়ে বলে, আপনি কি এটার কথা বলছেন? আর শিশি কাঁচিটাকে অফিসারের দিকে করে। অফিসার এটা দেখাতে একদম ভয় পেয়ে যায় এবং বলে, তুমি এটা আমার দিকে কেন করেছো, এটা আমাকে দিয়ে দাও। তখন শিশি ভাবে, যদি কাঁচিটা আমি অফিসারকে দিয়ে দিই তাহলে মাস্টার আমাকে আবারও বকবেন যে আমার জিনিস আমি খেয়াল রাখতে পারিনি। তো অফিসারকে বলে, এটাতে কোনো বিপদ হবে না, এটাতে ঢাল নেই, এটা আমার কাছেই থাক। অফিসার বলে, তবুও এটা আপনি আপনার কাছে রাখতে পারবেন না, এটা নিয়ে আপনি প্লেনে কখনোই উঠতে পারবেন না। তখন ভাবে, এটা আমি কি করব, ফেলে তো আর দিতে পারি না, এমন কাউকে দিতে হবে যে ভরসার যোগ্য। শিশি তখন ম্যাজিক করে বড় কাঁচিকে ছোট করে দেয়। এটা দেখাতে অফিসার একদম অবাক হয়ে যায় আর ভাবে, এটা কি করে হতে পারে। এরপর শিশি ম্যাজিক করে ও এমন একটা লোককে খুঁজছিল যা ভরসাযুক্ত। এরপরও মিস্টার শানকে দেখে, স্পেশাল এনার্জি যুক্ত একজন মানুষ। ও দৌড়ে শানের কাছে যায়, এতে তো অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায় আর ওকে কভার করতে থাকে। কিন্তু শান অ্যাসিস্ট্যান্টকে দূরে সরিয়ে দেয় আর শিশিকে বলে, হ্যালো ম্যাম, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তো শিশি বলে, আপনি কি আমার এই কাঁচিটা নিজের কাছে রাখতে পারবেন? এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি আপনার কাছ থেকে পরে ফেরত নিয়ে নেবো। আপনি যদি আমাকে হেল্প করতে রাজি হন তাহলে আমি আপনাকে ভবিষ্যৎ বলতে পারি। শান এতে রাজি হয়ে যায়, ওকে হ্যাঁ বলে। তো শিশি ওকে ওর হাতে কাঁচি ধরিয়ে দিয়ে ওর ফিউচার চেক করতে শুরু করে আর বলে, এরকম স্ট্রং এনার্জি আমি আগে কখনো দেখিনি। আর ওকে বলে, আগামী 3 দিনের মধ্যে তোমার বিয়ে হতে চলেছে। এটা শুনে শান্ত হাসে এবং খবর এসেছে। যাকে লোকেরা ওকে পিছনে ধাক্কা দিয়ে দেয় আর জ্যাক ওকে বলে, কোনো পাবলিক আউটসাইডার এর সাথে কোনো কথা বলতে পারে না। এরও পিছনে ঘুরে দেখে শিশি আসছিল। ও শিশিকে দেখে ভাবে, তুমি শেষ পর্যন্ত চলে এসেছো। এরপর সবাইকে লাইনে দাঁড় করিয়ে সবার আবার চেকিং করা হচ্ছিল। আর জ্যাং ওখানে চিৎকার করে বলছিল, কোনো লোক যেন বাইরে বেরোতে না পারে কোনো চেকিং ছাড়া, কারণ আমাদের কাছে খবর আছে প্লেনে একজন খতরনাক লোক রয়েছে, হতে পারে ওর কাছে বম রয়েছে, কিন্তু আপনারা ভয় পাবেন না, আমরা ওকে ঠিকই ধরে নেব, শুধু আপনাদেরকে আমার সাথে একটু কোঅপারেট করতে হবে। সবাইকে চেকিং করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই ওখানে শিশির নাম্বার আসে ওকে চেকিং করার জন্য। যখনই অফিসাররা চেক করছিল তখন মেশিন বেজে ওঠে। এতে ওরা ব্যাগ খুলতে চাইছিল, কিন্তু এতটাই ভারী ছিল যে ওরা তুলতেই পারছিল না। ওখানে জ্যাংকে এসে বলে, সরো আমি খুলছি। ও নিজে খুলতে গিয়ে ওখানে নিজেই পড়ে যায়, কিন্তু ব্যাগের কিছুই হয় না। এদিকে শিশির আশেপাশের লোকজন সবাই হাসতে শুরু করে। ও তাড়াতাড়ি করে ওপরে ওঠে এবং বলে, ম্যাম আপনি নিজেই আপনার ব্যাগটা খুলুন। শিশি ব্যাগ খোলার জন্য তৈরি হচ্ছিল। জ্যাক তখন ওর গানের উপরে হাত রাখে যে ওর মধ্যে থেকে কিছু সাসপেসিয়াস জিনিস না বেরিয়ে আসে। শিশি যখন ব্যাগ খুলে সবাই তো শকড হয়ে যায়, কারণ ব্যাগের ভেতরে অনেকগুলো নাইফ ছিল। শিশি বলে, আমি শু ফ্যামিলির মেয়ে আর আমাদের ফ্যামিলি নাইফের বিজনেস করে, আপনার কি নাইফের কোনো প্রয়োজন আছে? ও বলে, না আমার এর কোনো প্রয়োজন নেই। শিশি ওকে বলে, আপনি এখানে শুধু আপনার টাইম ওয়েস্ট করেছেন, কারণ আপনি যাকে ধরতে চেয়েছেন সে অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। ও বলে, তুমি কী সব ফালতু কথা বলছো? তখন শিশি ওই লোকটার ব্যাপারে বলতে থাকে আর বলে, ও গ্রে কালারের ড্রেস পরেছিল, ও কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছে আর ওর কাছে একটা ধারালো অস্ত্র ছিল। এরপর ও নিজের ব্যাগ প্যাক করে ওখান থেকে চলে যাচ্ছিল।
তখনই শানের ভাই জিগ্নেশ ওকে বলে আমি তোমাকে পিক করতে এসেছি। এদিকে শিশি যে লোকটার কথা বলেছিল ওকে সেখানেই পাওয়া গিয়েছে। এতে অফিসার শকড হয়ে যায় আর ভাবে ও কি করে জানলো যে ওই দোষী। এরপরে জিন ওর কাছ থেকে ব্যাগ চায় গাড়িতে রাখার জন্য। শিশি ওকে ব্যাগ দেয়, ও ব্যাগ ধরতেই নিচে পড়ে যায়। ও তো ব্যাগটা তুলতেই পারছিল না, যে ব্যাগটা প্রচণ্ড পরিমাণে ভারী ছিল। ও ব্যাগটা ঝ্যাক করে গাড়িতে রাখে এবং ওকে জিজ্ঞাসা করে এর মধ্যে কি আছে যে এত ভারী। তখন শিশি বলে আমার সুটকেস ভারী নয়, তুমি কমজোর। এতে জিং একটু রেগে যায় আর বলে আমি রোজ 2 ঘন্টা জিমে যাই, তাহলে তুমি কি করে বলতে পারো যে আমি কমজোর? আমি খুবই স্ট্রং। এরপর ওরা দুজন বাড়িতে চলে আসে। তখন জিন বলে তোমার ব্যাগ যদি এতটাই হালকা হয়ে থাকে তাহলে তুমি নিজেই নিয়ে আসো। তখন শিশি বলে হ্যাঁ হ্যাঁ আমি নিজেই নিয়ে যেতে পারবো, আমার কারোর প্রয়োজন নেই। শিশি এরপর ম্যাজিক করে জিনের উপরেও দেখে যে ওর মধ্যে নেগেটিভ একটা এনার্জি ছিল, সেই জন্য সুটকেস থেকে একটা নাইফ বের করে আর ওর কাছে যায় আর বলে তুমি এই নাইফটা রেখে দাও, তাহলে তোমার উপরে যে কালো ছায়াটা রয়েছে সেটা সরে যাবে। কিন্তু জিন বলে এসবে আমি বিশ্বাস করি না। শিশি তখন বলে তুমি আমার ফিয়ান্সের ভাই, না হলে আমি তোমার কখনোই হেল্প করতাম না। আরও ম্যাজিক করে একটা তাবিজ ওর পকেটে লুকিয়ে রেখে দেয়। এরপর মেয়ের এসে শিশিকে বাড়ির ভেতরে নিয়ে যায় গ্র্যান্ডপার সঙ্গে দেখা করানোর জন্য। তখন গ্র্যান্ডপা বলে তুমি শিশি। তখন শিশি গ্র্যান্ডপাকে রেড করে। গ্র্যান্ডপা তো খুব খুশি হয়ে যায় ওকে দেখে এবং ওর সাথে বসতে বলে আর বলে আমরা খুবই ভাগ্যশালী যে তোমার মতো মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসছে। তুমি অনেক বড় হয়ে গিয়েছো। তোমার মনে আছে যখন তোমার গ্র্যান্ডপা আমার কাছে এসেছিল তুমি তখন অনেক ছোট ছিলে, তখন আমি প্রায় মরার মতন ছিলাম। সেদিন যদি তোমার গ্র্যান্ডপা আমাকে না বাঁচাতো তাহলে এই পরিবারের নাম এবং কোনো কিছুই থাকতো না। তখন ওর গ্র্যান্ডপার একটা টোকন দেয়, ওর কাছে একটা স্পেশাল পাওয়ার ছিল যে সবাইকে বাঁচাতে পারতো। গ্র্যান্ডপা বলে আমি তোমার গ্র্যান্ডপার কাছে প্রমিস করেছিলাম যে তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো আর তোমার সেনের সাথে খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। তখন শিশি বলে আমি এখানে এঙ্গেজমেন্ট করতে আসিনি, আমি এখানে আমার ফ্যামিলি এবং বিজনেস বাড়াতে এসেছি, যাতে করে লোকেদের ইমেল এনার্জি থেকে বাঁচাবে। আমি একটা শপ খুলতে চাই। তখনই সেটার মা বলে তুমি এসব কী বলছো? তোমার কি মনে হয় আজকালের যুগে তোমার কথা কেউ বিশ্বাস করবে? তখন শিশি বলে আপনার ছোটো ছেলে জিনের উপরে একটা নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি খেয়াল রাখবেন যেন আজকে রেড গাড়িতে হাত না দেয়। ওর সেটা ডেঞ্জারাস হতে পারে এবং হতে পারে ও সারা জীবনের জন্য ডিসেবল হয়ে যায়। তখনই মেয়েটা এসে বলে ছোট সাহেব রেসিং কার নিয়ে বেরিয়ে গেছে রেসিং করার জন্য। এটা শুনে তো শ্যানের মম এবং গ্র্যান্ডপা দুজনে চিৎকার করতে থাকে আর বলে তাড়াতাড়ি করে শ্যানকে কল করো। তখন শিশি বলে আপনারা চিন্তা করবেন না, আমি ওর পকেটে একটা জাদুর তাবিজ রেখে দিয়েছি, এতে করে ওকে ওই তাবিজটা রক্ষা করবে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই সব কিছুর পিছনে কে রয়েছে। শ্যানের মম তো জিনের ব্যাপারে ভেবে ভেবে অজ্ঞানী হয়ে যায়। কিন্তু এদিকে শিশি মনে মনে ভাবছিল আমি তো এখনো পর্যন্ত আমার ফিয়ান্সেকে দেখিইনি, কি জানি কেমন দেখতে হবে, কেমন হবে সে, কীরকম ধরনের মানুষ হবে। তখনই ওখানে মিস্টার শ্যান চলে আসে আর বলে মমের কি হয়েছে। শিশি ওকে দেখে একদম শকড হয়ে যায়। কিছুক্ষণ পর শিশি শ্যানের মমের সামনে দাঁড়ায় এবং বলে সরি আন্টি, আমি আপনাকে ভয় পাওয়াতে চাইনি। তখন গ্র্যান্ডপা বলে ঠিক ইজ ওকে, কিছুই তো সেরকম কিছু হয়নি, বেশি চিন্তা করো না। তোমার ফিউচার মাদার ইন ল মনের দিক থেকে খুবই দুর্বল, তাই পরের বার থেকে দেখবে এইসব কথা যেন তোমার মাদার ইন ল না জানতে পারে আর শক না হয়ে যায়। তখন মম বলে তুমি এমনটা ভেবো না যে আমি তোমাকে পছন্দ করি না, আসলে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আর যখন তুমি প্রথমবার এসেছিলে তখন তুমি খুবই ছোট এবং কিউট একটা বাচ্চা ছিলে আর সেনের সঙ্গে তোমার হাঁকও হয়েছিল। তারপর সেনের দিকে তাকিয়ে বলে সেন তুমিও কিছু বলো ওকে। সেন তো ওকে দেখে লজ্জা পাচ্ছিল এবং একে অপরকে দেখে দুজনে ভীষণভাবে ব্ল্যাশ করেছিল। তখন মম বলে ছোটোবেলাতে তোমরা দুজন একসাথে চিপকে থাকতে, সেই জন্যেই তোমাদের ছোটোবেলায় আমরা তোমাদের বিয়ে ঠিক করে নিয়েছিলাম। এটা শুনেই তো সেনের মুখ দিয়ে কফি বেরিয়ে যায় আর ভাবে মা এসব কী সব বলে যাচ্ছে। এদিকে ও শিশি বলে আমি তখন ছোটো ছিলাম, আমার কিছু মনে নেই। তখনই সেনার ফোন বেজে ওঠে আর বলে এক্সকিউজ মি, আমি কল অ্যাটেন্ড করে আসছি। শিশিকে তো মামের খুব পছন্দ হয়েছিল, সে তো ওর পাশে বসিয়ে ওর সাথে অনেক গল্প করেছিল আর ওকে জিজ্ঞাসা করছিল তুমি এতদিন ধরে মাউন্টেনে কীভাবে সার্ভাইভ করছিলে, তোমার তো আরও প্রথমেই আমাদের কাছে আসা উচিত ছিল। তখনই শ্যান আসে এবং বলে জিনের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম, মনে হচ্ছে ওর সাথে কিছু প্রবলেম রয়েছে। অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখি যে মেকআপ করেছিল, তখন ওর কাছে কিছু ছেলে এসে বলে তুমি অনেক সুন্দর, আমার সঙ্গে ফ্রেন্ড হবে, আমার কাছে সুপার কার আছে, চলো ওতে আমরা যাই। তো মেয়েটা বলে আমার রেড গাড়ি পছন্দ, যার কাছে রেড গাড়ি হবে আমি তার সঙ্গেই যাব। তখন ছেলেরা বলে আমাদের কাছে তো রেড গাড়ি নেই, তোমাদের মতন লাল পরীদের রেড গাড়ি কেন পছন্দ হয়।
তখনই ওখানে জিন ওর লাল গাড়ি নিয়ে চলে আসে। ও বন্ধুর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায় ফোনটা গাড়িতে রেখেই, আর ওর ফোন ওখানেই বাজতে শুরু করে। জিনের বন্ধুরা জিনকে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে দেখাই যাচ্ছিল না। ভালো হয়েছে তুমি এখন চলে এসেছো। এই বিউটিফুল গার্ল এখন তোমার গাড়িতেই যাবে। জিন জিজ্ঞাসা করে, তোমরা কোন মেয়ের কথা বলছো? তখন ওরা ইশারা করে দেখায় যে ওর মেয়ের কথা বলছে, কিন্তু ওখানে কোনো মেয়েই ছিল না। ওরা শকড হয়ে যায় আর বলে, কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। জিন নিজের বন্ধুদের সাথে দেখা করার পরে আবার ও গাড়িতে এসে বসে এবং ও ফোন চেক করে আর ভাবে, আজ কি হয়ে গেছে? বাড়ির সবাই এতবার কল কেন করেছে আমাকে? ও গাড়ি স্টার্ট করতে যাবে, তখন ওখানে লাল জামা পরা মেয়েটা ওখানে চলে আসে। ও জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? আর আমার গাড়ির সামনেই বা এসেছো কেন? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আসো, আমি তোমাকে সামনেই ছেড়ে দিচ্ছি। তো মেয়েটা ওর গাড়িতে এসে বসে যায়। জিন ওকে জিজ্ঞাসা করে, তো বলো তুমি কোথায় যাবে? ওর ঠোঁটে আঙুল রেখে এবং বলে, তুমি যেখানে নিয়ে যাবে। আর ওর চোখ দুটো জলজল করেছিল। এই কথা বলে ওরা দুজন কিস করে নেয়। এদিকে আমরা ফ্যান এবং শিশিকে গাড়িতে দেখি। ওরা জিনকে খোঁজার জন্য বেরিয়েছিল। শ্যান শিশিকে বলে, তুমি তো অনেক লম্বা ফ্লাইট করে এখানে এসেছো, আমার মনে হয় তুমি খুবই ক্লান্ত। শিশি বলে, তুমি কি আমাকে এয়ারপোর্টে চিনতে পেরেছিলে? ও বলে, হ্যাঁ বলতে পারো। ও বলে, তাহলে তুমি আমাকে তোমার সাথে যাওয়ার জন্য আমায় কেন বলোনি? তখন ও বলে, আমার কিছু কাজ ছিল, আর তোমাকে তো জিন পিক আপ করার জন্য ওখানে গিয়েছিল। তোমার কি কোনো অসুবিধা হয়েছিল আসতে? তো ও বলে, না, এরকম তো কোনো প্রবলেমই হয়নি। আর ও মনে মনে ভাবে, নিজে তো প্রাইভেট ফ্লাইটে এসেছে আর আমাকে বলছে। তখন ফ্যান ওকে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে আমার 3 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। তো তোমার ভবিষ্যৎবাণীতেও সত্যি হতে চলেছে। তো বলো, তোমার আমার তরফ থেকে কী চাই? তখন ও মাথায় হাত দিয়ে ভাবতে থাকে যে ওর কাছ থেকে কী চাওয়া যায়। আর ভাবে, এর সাথে আমার বিয়ে হতে চলেছে, এটা আমার তো বিশ্বাসই হচ্ছে না, আর এটা তো স্বপ্নও না। এসব ভেবে ও তারপর ওকে বলে, তুমি আমাকে আমার কাঁচি ফেরত দাও। ও বলে, তুমি এটা নিয়ে কী করবে? তো শিশি বলে, তুমি তো আমাকে দাও। ওর হাতে ও কাঁচি ধরিয়ে দেয়। তখন শ্যানের কাছে একটা কল আসে। ও কলটা রিসিভ করে। ফোনে বলে, বস, আমরা লিটিল প্রিন্সেসকে দেখেছি একটা মেয়ের সাথে। মেয়েটাকে আগে কখনো দেখিনি, লিটিল প্রিন্সেসের সাথে। তখনই শিশি হাতে কিছু ক্যালকুলেটর করে এবং ফ্যানকে বলে, তাড়াতাড়ি চলো, আমাদেরকে জিনকে বাঁচাতে হবে, ও কোনো একটা প্রবলেমে রয়েছে। তো ওরা গাড়ি চালিয়ে আবার ওখানে যায়। এরপর আমরা জিনকে দেখি। মেয়েটা ওর কাছে আসছিল এবং ও কিস করার চেষ্টা করছিল, কিন্তু তাবিজের কারণে ওকে করতে পারছিল না। মেয়েটাকে দূরে সরিয়ে বলে, আমি জি ফ্যামিলির ছেলে, আমার কাছে আসা এতটাও সহজ না। বেরিয়ে যাও আমার গাড়ি থেকে, এক্ষুনি তাড়াতাড়ি বেরাও। মেয়েটা ওর কথায় কান্না শুরু করে দেয়। ও যদিও নাটক করেছিল। তখন জিন বলে, আমি তো সেরকম কিছুই বলিনি, এইটুকু কথাতেই তুমি কান্না করছো? আমার পছন্দ না যে কোনো মেয়ে আমার সামনে কান্না করুক। মেয়েটা বলে, আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, তুমি কি আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে পারবে? আমার মনটা খুব খারাপ আজ। জিন বলে, যদি এরকম কোনো ব্যাপার হয়ে থাকে সেটা তুমি আগে আমাকে বলতে পারতে। আমার সঙ্গে এভাবে টাইম পাস কেন করেছিলে? বলো, কোথায় তোমার বাড়ি, কোথায় যেতে হবে? মেয়েটা ওকে ফার্স্টে নিয়ে এসেছিল এবং মেয়েটা ওর গাড়ির চাবি ছিনিয়ে নিয়েছিল আর গাড়িটাকে লক করে দেয়। কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছিল এবং গাড়ি খোলার চেষ্টা করেছিল। তখন মেয়েটা বলে, এখনও তো আমরা ঠিকভাবে দেখা করিনি, আর তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। জিন বলে, আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি আজ থেকে ভালো কাজ করবো। আর তাছাড়া আমি তো তোমার কিছু করিনি, তাহলে কেন আমার পিছনে পড়ে আছো? তো বলে, তুমি শোনোনি আমার তোমার গাড়িটা পছন্দ হয়েছে। তো জিন বলে, ঠিক আছে, তুমি আমার গাড়িটাকেও রেখে দাও। তো বলে, আমার প্রথমে গাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু এখন গাড়ির সাথে তোমাকেও পছন্দ হয়েছে, একসাথে মজা নাও না। জিনের তো হাওয়া টাইট হয়ে যাচ্ছিল। আর বলে, তুমি জানো আমার সিস্টার ইন ল একজন নাইফ ট্রেলার, ও যদি জানতে পারে না তাহলে তোমাকে শেষ করে দেবে। এতে তো লাল ঘোস্টের রেগে যায় এবং ওকে মারতে শুরু করে। তখনই ওর পকেটে ওই তাবিজটা জ্বলে ওঠে। ও তাড়াতাড়ি করে গাড়ি থেকে পালিয়ে যায়। যেতে তো পড়ে যাচ্ছিল আর বলছিল, প্লিজ আমাকে কেউ বাঁচাও। তখন লাল ভূত ওর ওড়না দিয়ে ওর গলা ধরে নেয় আর বলে, আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি। তখন শিশি চলে আসার বলে, আমি তোমাকে বাঁচাবো। শিশি ম্যাজিক করে ওর ওড়না কেটে ফেলে এবং গাড়ি থেকে বেরিয়ে ম্যাজিক করতে শুরু করে। জিন তাড়াতাড়ি করে ওর পেছনে গিয়ে লুকায়। থ্যাংক ইউ সিস্টারলা, তুমি আজ আমাকে বাঁচিয়ে নিলে। কিন্তু লাল ভূত রেগে যায় এবং লাল গাড়ির মধ্যে ঢুকে ওই দিকে জোরে গাড়ি চালিয়ে নিয়ে আসে। কিন্তু শিশি ভয় না পেয়ে ওই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং এক হাত দিয়েই ওই গাড়িটা দাঁড় করিয়ে দেয়। এতে তো ওরা দুজন প্রচণ্ড পরিমাণে শকড হয়ে যায় এবং ম্যাজিক করে ওড়ে এবং ওই লাল ভূতের উপরে ম্যাজিক করে দেয়। এতে করে শ্যান হেসে ফেলে। এতে করে লাল ভূতের রাগ আরও বেশি হয়ে যায় এবং ওর সমস্ত শক্তি এক জায়গায় করছিল শিশির উপরে অ্যাটাক করার জন্য। শ্যান শিশির হাত ধরে বলে, চলে ওখান থেকে। কিন্তু শিশি ওর হাত ছাড়িয়ে দেয় এবং ওর দিকে এগোতে থাকে। তখনই ওর হাতের কাঁচিটা বড় হয়ে যায় হঠাৎ করে, আর শিশি জাদু করে চুটকিতেই ওকে হারিয়ে দেয়। আর
লাল ভূতকে বলে, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে, তার মানে এটা নয় যে পৃথিবীর সমস্ত ছেলেই খারাপ। লাল ভূত কান্না করতে শুরু করে আর বলে, আমার স্বামীর বাচ্চা পছন্দ ছিল না, সেই কারণে আমার অপারেশন করে দিয়েছিল, যার কারণে আমি আর কখনোই মা হতে পারিনি। তার উপরে আমার সাথে আবার চিটও করেছিল। আমি আমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে ওকে দিয়েছিলাম, যার কারণে আমার ড্যাড হার্ট অ্যাটাকে মারা যায়। আমি আমার সমস্ত কিছু হারিয়ে ফেলেছি ওর কারণে। তখন শিশি বলে, ও খারাপ, ওর উপরে বদলা নাও, তুমি ওকে গিয়ে মারো। কিন্তু তুমি জিনকে কেন মারছিলে? তোমার আসলে শত্রুটাকে? তখন ও বলে যে আমার ঠিক করে মনে নেই, কিন্তু ও সবসময় ব্ল্যাক ড্রেস পরেই থাকে। জিন বলে, বেচারি ভূতনির তো অবস্থাই খারাপ। তখন শিশু বলে, আমার মনে হয় ওর থেকে ওর মায়ের বেশি অবস্থা খারাপ, ওর জন্য ওয়েট করছে। এতে লাল ভূতের জ্ঞান ফিরে আসার বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে নাইফ দাও, আমি শেষবারের মতন আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। শিশুকে নাইফ দেয়, এরপর ওরা ম্যাজিক করে সেই জায়গায় আসে। এরপর লাল ভূত ভেতরে যায় এবং ওর মায়ের সঙ্গে দেখা করে। ওরা দুজন খুব কান্নাকাটি করে এবং থ্যাংক ইউ বলার জন্য বাইরে আসে এবং ওদেরকে বলে, আমার মায়ের উপরে অনেক ঋণ রয়েছে। ও কিছু বলার আগেই সেন বলে, আমি তোমার মায়ের সমস্ত ঋণ শোধ করে দেবো। লাল ভূত বলে, বাহ, তুমি তো অনেক ভালো হাজব্যান্ড পেয়েছো। এরপর ও টাইম ফেরত দিয়ে ওখান থেকে চলে যায়। ও যাওয়ার পরে কিছু একটা লেখা ছিল ওখানে। শিশি যখনই নিজের পাওয়ার ইউজ করতে যায় ও একটু কমজোর হয়ে পড়ে। তখন ওখানে ছয়শো পরে তাড়াতাড়ি মারা যাবে। তখন শান বলে, কি বলছো এইসব? শিশি এরপর চোখ খুলে যখন ওর সামনে গ্র্যান্ডপা দাঁড়িয়েছিল, তো ও বলে, তুমি ভুল মানুষের হেল্প করে দিয়েছো। ও বলে, আপনি গ্র্যান্ডপা এখানে? তখন গ্র্যান্ডপা বলে, তুমি কিছু না কিছু কাণ্ড করতেই থাকো। তো শিশি বলে, আমাদের ফ্যামিলিতে এটাই তো বলা হয়েছে না যে আমরা মানুষদেরকে হেল্প করব? তখন গ্র্যান্ডপা বলে, হ্যাঁ বলা হয়েছে, কিন্তু তোমার বডিতে 4 মার্ক করা আছে, যদি ওটা শেষ হয়ে যায় তুমি মারা যাবে। তো শিশি বলে, আমি তো কাজ তো ভাঙার জন্য জি ফ্যামিলিতে রয়েছি, আর কি করব? তখন গ্র্যান্ডপা বলে, তোমাকে শানের সঙ্গে সঙ্গে থাকতে হবে। পরে সিনে শিশি ঘুমোতে ঘুমোতে বারবার করছিল, তখন সে উঠে যায়। ও উঠে দেখে শ্যান ওখানে ওর সাথে ওয়েট করতে করতে ওখানেই ঘুমিয়ে যায়। তখন ও ভাবে, আমাদের বিয়ে হবে, তার মানে আমাদের ভালোবাসাও হবে। ও শ্যানকে যখন টাচ করতে যাবে বুঝতে পারে যে শ্যান উঠে যাচ্ছে, সেই জন্য ও ব্ল্যাক গেটের মধ্যে ঢুকে পড়ে। যখনই শ্যান ওকে দেখে ও উকি মেরে দেখছিল। শ্যান বলে, তোমার জল লাগবে? তো থ্যাংক ইউ বলে। তো বলে, তুমি আমার ফিয়ন্সে, তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। এরপর ওকে ও জল এনে দেয়। তখন শিশি জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমাকে বিয়ে করবে? তখন ও বলে, আমাদের বিয়ে ছোটবেলা থেকেই তৈরি হয়ে রয়েছে। তখন শিশি বলে, আমি যদি 22 বছরই মরে যাই তাহলে তুমি আমাকে বিয়ে করবে? আর নিজের হাতে চিনি লোকাতে থেকে শ্যান কিছু ভাবছিল, আর ওটাই ভাবছিল যখন শিশি অজ্ঞান হয়ে গিয়েছিল। ও তাড়াতাড়ি করে ওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। কিন্তু সেন বলেছিল যে এর বডির মধ্যে স্পিরিট ঢুকে গিয়েছে, তাই একে হসপিটালে নিয়ে যাওয়া কোনো লাভ হবে না। তো শান বলে, এর মানেটা কি? তখন ও বলে যে তুই নিজে ভেবে দেখো, মাউন্টেন থেকে ও কি এমনি এমনি এসেছে? ও তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে চায়, তার কারণ ওর ফ্যামিলিতে কাস্ট রয়েছে। ও 22 বছরের বেশি বাঁচতে পারবে না। ওর কাজ হচ্ছে মাউন্টেনের সবাইকে রক্ষা করা। ভেবে দেখো, তুমি কি এখন ওরকে বিয়ে করবে? তখন ও ফার্স্টে চলে যায় এবং বলে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তো শিশু বলে, সত্যি? তো বলে, আমি যা বলে দিয়েছি তা বলে দিয়েছি, আমি তোমাকে অ্যারেঞ্জ ম্যারেজ করবো না। তো বলো কবে ম্যারেজ সার্টিফিকেট নিতে যাবে? তো বলে, এক্ষুনি। তো ওর হাত ধরে নিয়ে ও তাড়াতাড়ি ওখানে চলে যায়। পরের দিন ওরা দুজন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। ও তো খুব খুশি হচ্ছিল আর ভালো, আমার বিয়ে হয়ে গেছে। ও তখন বলে, চলো গাড়ি রেডি রয়েছে। তখন ওখানে একটা মেয়ে যাচ্ছিলো, একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়ে ওর সমস্ত ফাইলস পড়ে যায় নিচে। তো শিশি ওর পেপার ওঠাতে সাহায্য করছিল। ও তখন ফটো দেখতে পায়, বলে, এ আমার সেকেন্ড ব্রাদার। মেয়েটার নাম ছিল ফ্যাং। আরও থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। ও তখনই ওর হাতে কিছু কাউন্ট করে এবং বলে যে আমার ভাই এত বুদ্ধিমতী একজনকে পাবে। তখন শান বলে, কি হয়েছে? বলে, কিছু না বলে হাত ধরে চলে যায় ওখান থেকে। অন্যদিকে জি ফ্যামিলিকে সমস্ত কিছু বলে দেয় শিশির ব্যাপারে। তখন মাম তো শকড হয়ে যায়, বলে, ও তো এত ইয়ং, তাহলে ওর অসুখ কী করে হতে পারে? যিনি বলে, ভালো হবে ভাইয়ের সাথে ওর এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দাও। গ্র্যান্ডপা বলে, কী বলছো তুমি এসব? তখনই ওখানে শ্যান এবং শিশি চলে আসে। মম তাড়াতাড়ি করে গিয়ে শিশির হাত ধরে এবং ওর কাছে কিনে বসায়। তখন জিন ফ্যানকে বলে, আমি সহ্য করতে পারিনি, সবাইকে বলে দিয়েছি। এদিকে মম তো শিশিকে হাক করেই যাচ্ছিল। আমি ভেবেছিলাম তুমি মাউন্টেনে হয়তো একা থাকবে, অনেক সাফার করেছো, কিন্তু তোমার যে অসুখ রয়েছে। তখন জিন বলে, মম এ অসুখ নয়, এ কাস্ট। গ্র্যান্ডপা বলে, অসুখ হোক কিংবা কাস্ট, আমরা ওর অসুখ নিশ্চয়ই ঠিক করব, আমাদের কাছে থাকবে। তখন জিন বলে, গ্র্যান্ডপা আপনি তো বলেছিলেন যে আপনি এঙ্গেজমেন্ট ভেঙে দেবেন।
গ্র্যান্ডপা বলে আমি কবে বলেছি, আর ওকে ডান্ডা দিয়ে মারতে শুরু করে আর ও তাড়াতাড়ি করে শ্যানের পিছনে লুকিয়ে যায়। শিশির এসব কিছু ভালো লাগছিল আর ভাবছিল জি ফ্যামিলি আমাকে আপন করে নিয়েছে। শ্যান শিশির কাছে যায়, ওকে ধরে বলে আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি। সবাই অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা বলে এখনো পর্যন্ত আমরা তো কোনো কিছু জানতেই পারিনি, আর ওয়েডিং গিফটও রাখা রয়েছে। আর আমি ওর গ্র্যান্ডপাকে প্রমিস করেছিলাম যে তো ওর বিয়ের দিন ওকে আমি জি ফ্যামিলির 5% শেয়ার দেবো। তো মম বলে তো বলো ওয়েডিং পার্টি তোমরা কবে দেবে? তো বলে আমরা শুধু এখন ম্যারেজ সার্টিফিকেট নিয়েছি, ওয়েডিং পার্টি পরে রাখবো, তো তোমরা অনেক বেশি সময় পেয়ে যাবে। তো গ্র্যান্ডপা বলে আমাদের জি ফ্রেন্ড ফ্যামিলি থেকে সরি। তখন শিশি বলে আপনি কেন সরি বলছেন, আমি তো অনেক কিছু পেয়েছি, শ্যানকেও পেয়েছি। জিন বলে অনেক লোভী। শ্যান ওদিকে তাকায় তো কথা বন্ধ হয়ে যায়। তখন ও বলে যে তোমার যদি কিছু চাই তখন আমাদেরকে বলবে। তো শিশি বলে গু নামের লোককে আমি খুঁজতে চাই। গ্র্যান্ডপা বলে ও তো রিয়েল স্টেপ কোম্পানির বস। তখন মম বলে আরে ও তো আমার বেস্টির হাজব্যান্ড, আমি ওকে অনেকদিন ধরে যোগাযোগ হয়নি, আমি ওকে কল করার চেষ্টা করছি, কিন্তু আমার বেস্টি ফোন তুলতে পারে না, ওর কাছে কেউ কেড়ে নেয় এবং ওকে দড়ি দিয়েও কেউ বেঁধে রেখেছিল। আর ওর ফোন যে কেড়ে নিয়েছিল সে একজন ফ্রড মেয়ে ছিল। মম বলে আমি তাড়াতাড়ি তোমাদের ওয়েডিং পার্টির ব্যবস্থা করেছি। তখন জিন বলে ভাইয়ার তো বিয়ে হয়ে যাচ্ছে, এবার আমারও জন্য গার্লফ্রেন্ড খুঁজতে হবে। গ্র্যান্ডপা বলে তুমি কখনোই পারবে না, তুমি তো এরকমই থেকে যাবে। ও বলে না আমি মেয়ে পটাতে পারি। পরের সিনে গ্র্যান্ডপার সাথে শিশি খেলা করছিল। এতে তো গ্র্যান্ডপা প্রত্যেকবারই হেরে যাচ্ছিল আর বসে বসে তো গ্র্যান্ডপার কোমরও ব্যথা হয়ে যাচ্ছিল। তখনই ওখানে গু চলে আসে আর গ্র্যান্ডপা প্রথমে মিস্টার গুকে অনেকবার হেল্প করেছে, কিন্তু থ্যাংক ইউ বলার জায়গায় খুব খারাপভাবে ওদের সাথে কথা বলছিল এবং শিশিকে বলে তুমি তো মাইনর থেকে আসা একটা জঙ্গলি মেয়ে, আমি শুধু জি ফ্যামিলি বলাতে এসেছি, এটা ভেবো না যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তারপরে তুমি যেসব বাংলা দেখছো তুমি সেটা কিনতে পারবে কি? তুমি ভুলে গিয়েছো যে আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল? গু বলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই বুড়োটা অ্যাকচুয়ালি আমাকে হেল্প করে দিয়েছে, আর এসব কিছু তোমরা টাকা হাতানোর জন্য তোমরা ফন্দি পেটেছিলে বলে তুমি জানো তোমার কথা ঘরানাতে কি হতে পারে। তখন ওখানে শ্যান চলে আসে, ও তো তাড়াতাড়ি করে শ্যানের কাছে যায়। তখন শ্যান ওর কাছ থেকে ওই বিলাটা দেখতে পায় আর বলে তোমার যেটা পছন্দ সেটাই কিনে দেবো। তো শিশি বলে আমি এটা অবশ্যই নেবো, কিন্তু তুমি পে করবে না। আর গুকে বলে তুমি কি তোমার প্রমিস সত্যি ভাঙতে চাও? ও তাড়াতাড়ি করে শ্যানের দিকে ভয় পাচ্ছিল আর বলে না না। শ্যান ওকে রাগি চোখে দেখছিল। তখন গু বলে তোমাদের বুড়ো পড়েছিল শুধু আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে দিতে, কিন্তু এর মানে এটা না যে 1.5 মিলিয়ন আমাকে দিতে হবে। তখন শিশি বলে তুমি সত্যি বলছো যে আমার গ্র্যান্ডপা তোমাকে শুধু একবারই হেল্প করেছিল? ও বলে হ্যাঁ শিওর। তো বলে তাহলে তোমার গ্র্যান্ডপার কি প্রবলেম রয়েছে? কিছু বছর আগে তুমি একটা মেয়েকে বাঁচিয়েছিলে আর মেয়েটা কনভার্সেটের মেয়ে বেরিয়েছিল, তুমি শুধু ওকে হেল্প করতে পেরেছিলে কারণ তুমি প্রজেক্টে ইনভেস্ট করেছিলে। আর শ্যান ফ্যামিলি প্রমিস ভেঙেছিল। ও ভয় পেয়ে বসে পড়ে আর তখন ও বলে জি ফ্যামিলি ব্যানক্রাফট হয়ে গেছে। ও ক্ষমা চাইতে শুরু করে আর বলে এসব স্ত্রী করতে বলেছিল, কি জানি ওর কী হয়ে গিয়েছে। ও তো তোমাদেরকে মিথ্যাবাদীও বলেছে আর বলেছে আমি যদি তোমাকে ভিলা দিই তাহলে ও আমাকে ডিভোর্স দিয়ে দেবে আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। শিশি হাতে কিছু ক্যালকুলেট করে আর বলে তোমার স্ত্রীর সাথে কিছু হয়েছিল কি? তখন ও বলে হ্যাঁ, ও কিছুদিন ধরে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, না কারোর সাথে কথা বলে আর না কোথাও যায়। ফ্যান বলে আন্টি তো এরকমই একদমই না। তখনই গুয়ের ফোনে শিশিকে দেখায় যে তোমার আন্টি তো কিছুদিনের মধ্যেই অনেক টাকা খরচ করে ফেলেছে, ও কি আমার সঙ্গে চিট করেছে। তখন বলে ও তো তোমার ওয়াইফ, তোমরা দুজনকে খুব ভালোবাসো, এমন নয় তো যে ও তোমার স্ত্রী নয়। তখন ও অবাক হয়ে যায়, বলে ও আমার স্ত্রী নয় তো কে? ও হয়তো ফেক। এদিকে মম ওর বেস্টিকে কাপড় দেখার ছিল, কিন্তু উনি কোনো রিয়াক্ট করছিলেন না। তখন ও বলে তোমার কি হয়েছে, তুমি কোনো রিয়াক্ট করছো না? তখন বলে আমি শুধু একটু ভাবছিলাম। মম কোথায় কোথায় শিশির কথা বলছিল, বলে আমার বউ খুব ভালো, ও তুষান ফ্যামিলির, আমি তোমার সাথে ওর আলাপ করিয়ে দেবো। ও বলে হ্যাঁ নিশ্চয়ই, একদিন বাড়িতে নিয়ে আসবে। আর ভাবে দেখো আমি তোমাকে কীভাবে শিক্ষা দিই। যখনই শিশি উকি মারে ঘরে তখনই স্নান করে আসছিল, ও তো ওকে দেখেই যাচ্ছিল কি স্টিল এবং হট বডি। তখনই মম ওদেরকে ডাকার জন্য ওদিকে আসছিল। ফ্যান তাড়াতাড়ি করে ওকে ভেতরে টেনে নেয়। মম এসে বলে ব্রেকফাস্ট তৈরি আছে, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। শ্যান বলে হ্যাঁ মম আসছি, কিন্তু এদিকে তো ওরা দুজনকে দেখছিল আর ব্লাশ করছিল। মম তো চমকে যায়, শিশু তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? এদিকে শ্যান শিশিকে বলে তুমি কি ভুলে গিয়েছো আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি, তাহলে এত কেন লজ্জা পাচ্ছ? ও বলে তুমি প্রচুর পরিমাণে হট, তোমার মধ্যে একটা এনার্জি আসছে। তো শ্যান বলে কীরকম এনার্জি? তখন ভাবে তো সারাদিন ধরে অফিসে থাকে আর জিন দুবেলা জিমে যায়, তাহলে জিনের থেকেও এর এত সুন্দর বডি কিভাবে হতে পারে? শ্যান শিশির হাত নিয়ে ওর বডিতে রাখে এবং বলে তোমার এখানে ভালো লাগছে, আরও নিচে করছিল। ও তখনই ওর হাত
উঁচুতে করে নেয়। ওর হাত ধরে ক্লোজ হচ্ছিল কিস করার জন্য। ও প্রথম থেকেই তো লজ্জা পাচ্ছিল। ও যখনই কিস করার জন্য দেখে যে ওর নাক থেকে রক্ত বার হচ্ছে। বলে কি হলো তোমার তো নাক থেকে রক্ত বার হচ্ছে, ঠিক আছে তো তুমি? ও বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর ও অজ্ঞান হয়ে যায়। এদিকে তারপরে ও অজ্ঞান হয়ে নাটক করেছিল, হাসে। নেক্সট দিনে ও বসে বসে ভাবছিল, হায় কতটা হট আমার হাজবেন্ড, আমি ওর কাছে কিভাবে যাব, এখন থেকে ভেবেই আমার লজ্জা করেছে। তখনই ওখানে শ্যান চলে আসে আর বলে তুমি আমাকে কি একটা বলেছিলে জানো? শিশি বলে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, তোমার মামার বন্ধু এখন বিপদে রয়েছে। বলে ঠিক আছে আমি মামকে এক্সপ্লেন করে দেবো। বলে ওকে ও বসায়। শ্যান শিশির হাত ধরে বলে তুমি একদম নার্ভাস হবে না আর আমার কাছ থেকে লজ্জা পাবে না। এটা বলে ও কিস করতে যাচ্ছিলো, তখন ওখানে জনি চলে আসে। আর ওটা দেখে তো মুখ লাগাতে শুরু করে আর বলে আমি কিছু দেখিনি, তোমরা দিনের বেলাতেই শুরু করে দিয়েছো। শ্যান রেগে গিয়েছিল, জিজ্ঞাসা করে কী হয়েছে। তখন জনি বলে মম বলেছে ও ওনার ফ্রেন্ডের ঘরে যাচ্ছে। তখনই ওরা তাড়াতাড়ি করে গাড়িতে করে ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মম যে বেনের আন্টির ঘরে ছিল সে বলে এখানে একটু বেশি ঠান্ডা না? তো উনি বলেন না তো, তাহলে আমার শরীর হয়তো খারাপ, আমাকে এখন বাড়ি যেতে হবে। মম যখন যাচ্ছিল আন্টি বলে তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। তখনই মমের কিছু গড়বড় লাগে। উনি যখন চা খেতে যাবেন তখন ভেতর থেকে একটা আওয়াজ আসে। তখন মম ভেতরে যায় দেখার জন্য। উনি তো গিয়ে একদম শকড হয়ে যায়। উনি বেনের কাছে গিয়ে বলে তুমি এখানে কি করছো? তখন বেন বলে তুমি এখান থেকে চলে যাও। তখন ওখানে ফেকগুলো চলে আসে আর বলে তোমরা এখন কোথায় যাবে? অন্যদিকে ওরা তাড়াতাড়ি করে চলে এসেছিল। এদিকে শিশি ম্যাজিক করে দেখে গু নিজের বাড়িতেই লুকিয়েছিল। গু বলে আমি আমার ফেক ওয়াইফকে বলেছি আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, কিন্তু আমার ওয়াইফের জন্য খারাপ লাগছিলো, সেই জন্যই আমি এখানে লুকিয়েছিলাম। আর এই ফেক ওয়াইফ তো আমার টাকা ওড়াতেই ব্যস্ত হয়ে রয়েছে। শিশি বলে তাহলে তোমাকে ভেতরে যেতে হবে, তোমার ওয়াইফকে বাঁচাতে হবে না? তখন ও তাড়াতাড়ি করে দুটো টোকন বের করে, একটা গুকে দেয় এবং একটা জিনকে দেয়, এগুলো তোমাদের বাঁচাবে। তখন ফেরা বলে আমারটা কি? তখন বলে তুমি এতটাই রুট যে ভূত তোমার কাছে আসতেও ভয় পাবে। এরপর ও তাড়াতাড়ি করে ভেতরে আসে। যখনই মিস্টার গু ভেতরে আসে ওর ফেক ওয়াইফ ওর কাছে আসে আর বলে তুমি এখানে? ওবার আমি ছুটি নিয়ে চলে এসেছি, তোমরা তুমি আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছো? তখন শিশি এসে বলে সারপ্রাইজ নয়, এখন তোকে ঝটকা দেবো। গু তাড়াতাড়ি করে শিশির পেছনে গিয়ে লুকায়। তখন শিশি জিজ্ঞাসা করে তুমি ওনার আসল ওয়াইফকে কোথায় লুকিয়ে রেখেছো? তখন ও বলে যে তোমরা যখন সব কিছু জেনেই গেছো তাহলে আমার আর অ্যাক্টিং করার প্রয়োজন নেই, এমনিতে এই ফেসটা আমার আর পছন্দ হচ্ছে না। শিশি জাদু করে ওকে নিচে ফেলে দেয় এবং এই ভূতটা হচ্ছে অন্যের ফেস, যা ওর থেকে যে সুন্দরী ফেস তার ফেস চুরি করে তার সংসার ধ্বংস করে দেয়। শিশি পেপার বের করে ওর মুখে ছুঁড়ে মারে। ও তো রেগে গিয়ে ওর উপর অ্যাটাক করতে যাচ্ছিলো, কিন্তু শিশির জাদু করে ওকে হারিয়ে দেয়। ও ক্ষমা চাইছিল। তখন শিশি বলে তুমি অনেক লোকের প্রাণ নিয়েছো। শিশি কাছে দিয়ে ওরকে মেরে ফেলছিল। তখন ওর আসলে রূপ সবার সামনে চলে আসে। তখন গু দেখে তো শকড হয়ে যায়, বলে এ তো আমাদের বাড়ির কাজের মেয়ে, আমি ভেবেছিলাম মেয়ে চলে গিয়েছে। তখন শিশি বলে এই টেবিলের সাথে হাত মিলিয়েছিল সেই জন্য এরকম হয়ে গিয়েছে, তুমি যাও আগে তোমার ওয়াইফকে বাঁচাও। ও তাড়াতাড়ি দৌড়ে যায়। এদিকে ফ্যান শিশির হাত দেখে ওর হাতে দুটো দাগ হয়েছিল। এরপর মম এবং মিস্টার গু আন্টিকে ওপরে নিয়ে আসে আর বলে তোমার কিচ্ছু হয়নি, তুমি বেঁচে গিয়েছো, শিশি থাকতে তোমার কিচ্ছু হবে না। জনি বলে মম আপনি তো ভীষণ সাহসী। এতে মম স্মাইল করে। তখন বেন আন্টি বলে আমি তো সবসময় কাজের মেয়ের সাথে ভালো ব্যবহার করি, তাহলে ও কেমন করলো? শিশি বলে ওর ঘর আসলে ভালো হয়নি। এরপরে যখন ও তোমার এখানে কাজ করতে এসেছিল ও দেখে তোমার দুজনের সম্পর্ক ভালো, সেই জন্য ওরকম করলো। এরপর ওদের জন্য শিশিকে থ্যাংক ইউ বলে, কারণ বেন আন্টি বলে আমি একই ঘরে আর থাকবো না। তো মিস্টার গু বলে ঠিক আছে বলো তুমি কোথায় থাকবে, সেখানেই আমরা যাবো। ও বলে প্রথমে যেখানে আমাদের বিয়ে হয়েছিল আমরা সেখানে যাবো। এরপর ওরা দুজন ওখান থেকে চলে যায়। জিন আর মমও বাইরে যাচ্ছিল। শ্যান যখন শিশির হাত ধরছিল কিন্তু শিশির হাত ছাড়িয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে শ্যান শিশির কাছে আসে। তখন শিশির বলে আমি জানি তুমি চীনের ব্যাপারে আমাকে বলবে না, আমি শুধু তোমার সাথে এখানে এনগেজমেন্ট করতে আসিনি। আমাদের দুজন ফ্যামিলিতে একটা নিয়ম রয়েছে যে আমরা পৃথিবীর সমস্ত খারাপ শক্তিকে শেষ করে দিই, কিন্তু আমি যখনই কোনো খারাপ শক্তিকে শেষ করি আমার হাতে এই চিহ্নটা উঠে যায়। তখন শ্যানকে দাঁড় করিয়ে বলে তার মানে আমাদের বিয়ের পরে যে এটা শেষ হয়ে যাবে সেটা কি ভুল ছিল? শিশি বলে আমি জানি না, কিন্তু আমার মনে হয় না যে গ্র্যান্ডপা আমাকে মিথ্যে বলেছে, কিন্তু আমি ভেবেছিলাম এই এঙ্গেজমেন্ট বা বিয়ে হয়ে গেলে এটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আমার কাছে একটা আশা রয়েছে। ফ্যান ওকে জড়িয়ে ধরে, এমন মনে হচ্ছিল যেন ওকে আর কখনো ছাড়বেই না।
এরপর ওরা দুজন ওকে দেখতে শুরু করে। এরপর দুজনে মিলে কিস করতে শুরু করে। এরপরে আমরা ছোটোবেলার সিন দেখি। শিশি গ্র্যান্ডপা যখন শিশিকে প্রথমবার ওদের বাড়িতে নিয়ে এসেছিল, তখন গ্র্যান্ডপা শিশিকে বলে, তুমি তো বাড়িতে সবসময় চটপট করতে থাকো, তাহলে এখানে চুপ কেন? এরপর ওদের বিয়ের কথা বলা হচ্ছিল। এতে শিশি ওর গ্র্যান্ডপার পিছনে লুকোচ্ছিল, কিন্তু শ্যান ওর কাছে যায়। ওরা হাত ধরে বলে, শিশি বড় হয়ে কি তুমি আমাকে বিয়ে করবে? ও হ্যাঁ করে দেয়। এরপরে শিশি ফ্যান করে থ্যাংক ইউ তুমি আমার লাইফে আসার জন্য। এরপর পরের সিনে ওরা ব্রেকফাস্ট করছিল। তখন জান জিজ্ঞাসা করে, আমার সিস্টার এলো এখনও কেন ব্রেকফাস্ট করতে আসনি? তখন শ্যান বলে, ও রাতে অনেক দেরিতে শুয়েছে, তাই এখনও মনে হয় ঘুমোচ্ছে। তখন ও বলে, আচ্ছা, কিন্তু সিস্টার এলো তো সকাল 6টার সময় উঠে পড়ে। কারাতে এমন কী হয়েছে তোমাদের মধ্যে যে সিস্টার এলো আজকে সকাল সকাল উঠতে পারছে না? তখন বলে, তুই কী ভাবছিস? ওলে আমি নিশ্চয়ই। শ্যান ওকে থামিয়ে দেয় আর বলে, ওর হাতে চিহ্নের ব্যাপারে ওকে কিছু বলবি না, নাহলে ও উদাস হয়ে যাবে। ওখান থেকে চলে যায়। তখন জানি আমি আবারও একলা হয়ে গেলাম। তারপর ও একটা মেয়েকে SMS করছিল, আর আমি জানতে পারি এই মেয়েটা অন্য কেউ না, ফ্যাং ছিল। ওর আঙ্কেল ওকে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে মারছিল। ও তখন বলে যে তোমার বাবার 10 লাখ টাকা ঋণ ছিল আর তোমার মা অসুখে মারা যায়, শুধু তুমি এখানে বেঁচে আছো। তুমি যদি টাকা না দাও তাহলে লোন নেবার লোকেরা এসে ধরবে। তো ও বলে, আমি তো টাকা দিয়েছিলাম না। ও বলে, এতেও যথেষ্ট নয়, তোমাকে আরও দিতে হবে। তোমার কাছে দুটোই রাস্তা, হয় টাকা শোধ করো আর নয় ওর সাথে বিয়ে করে নাও। ও বলেছে, যদি বিয়ের পর তোমাদের ছেলে হয় তাহলে আমি অনেক টাকা পাবো। আবার যখন জিনিস ফেলতে যাচ্ছিল ওখানে শিশু চলে আসে। তখন তুমি কে আর এখানে কেন এসেছো? বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু শিশি ভেতরে চলে আসে। আঙ্কেল ওকে টাচ করতে যাবে, কিন্তু তার আগে শিশি ওকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তখন ফ্যান ওকে চিনতে পারে আর বলে, তুমি তো সেই মেয়ে তাই না? তখন আঙ্কেল উঠে বলে, তুমি অন্য কারোর সাথে মিলে আমাকে মারছো। শিশি বলে, মিথ্যে বলা বন্ধ করো। ওনার বাবা শুধুমাত্র 1 লাখ টাকাই ঋণ করেছিলেন, সেটা আবার শোধ করে দিয়েছে। তাহলে আঙ্কেল ভাবে এ কি করে জানতে পারলো এটা? আঙ্কেল বলে, ওতে কি হবে, পেপারে তো 10 লাখ টাকাই লেখা রয়েছে। তো বলে, তুমি তো 0 বাড়ি দিয়েছো, তুমি কি করে জানলে? তুমি এক কোথাকার? তোমার জি ফ্যামিলির। আঙ্কেল বলে, তোমাকে টাকা দিতেই হবে। আর ওখান থেকেও পালিয়ে যায় আর বলে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপর ফ্র্যাঙ্ক ওকে থ্যাঙ্কস বলে। তখন বলে, জি আমাকে প্রথমেই টাকা দিয়ে একবার হেল্প করেছে, আমিও টাকা তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আর তোমাকেও থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তো আমি তোমাকে খাবার ট্রিট দিয়ে বলে, না না। ওর পেটে ছুটে দৌড়াচ্ছিল, ওই আওয়াজ পেয়ে ও হেসে ফেলে আর ওর হাত ধরে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওকে খেতে দেয়। ও তো খুব স্পিডে খাচ্ছিল এবং একটা প্লেটের পর একটা প্লেট শেষই করে দিচ্ছিল। ওরা, তুমি এত স্পিডে খাচ্ছ, তোমার পেটে কিছু হবে না তো? আর তোমাকে কি জি ফ্যামিলি থেকে খেতে দেয় না? শিশু বলে, না এরকম কোনো ব্যাপার না, আমি চাই না যে ওরা জানুক আমি কতটা খাই। বলে, আমার কাছে এত টাকা নেই, এখন আমাকে পে করতে হবে। তুমি এখানে বসো, আমি টাকা নিয়ে আসছি। ওইটার ওকে দেখে ফেলে আর বলে, আরে এ তো সেই ফ্রেন্ড যার বাবা মা মারা গিয়েছে, আমার মনে হয় ফ্রিতে খেয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে। ভালো হয়েছে একটা মেয়ের সঙ্গে নিয়ে এসেছে। যখন শিশি খেয়ে উঠে যাচ্ছিল, ও বিল নিয়ে ওর সামনে যায়। তো শিশি অনলাইন পেমেন্ট করে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এটা তো উল্টোপাল্টা বলছিল। তখন শিশি ওর মুখের উপরে জবাব দিয়ে দেয়। এতে তো ম্যানেজারকে বলে। তখন ম্যানেজার আসে এবং বলে, আমি CCTV ফুটেজ চেক করছি। তো ম্যানেজার বলে, যে ভুল হবে তাকে ক্ষমা চাইতে হবে। তো শিশি বলে, তোমার ভয় লাগছে না যে তুমি মিথ্যে বলো? তখন ও একটা নাইফ দেয় আর বলে, যদি আমি সত্যি বলে থাকি তাহলে এটা আমি ফেরত নিতে আসবো। ওইটা তো মানা করেছিল, কিন্তু ম্যানেজার নাইফ নিয়ে নেয়। তখনই ওখানে ব্যান চলে আসে আর বলে, তখন ও ওয়েটারকে চিনতে পারে আর বলে, তুমি সেই ওয়েটার না যে পার্টিতে মজা করছিলে? এতে তো ভয় পেয়ে যায়, বলে কিসব বলছে। তখন ম্যানেজার বলে, ও কি বলছে? তার মানে তুমি আমার কাছে মিথ্যে বলেছো যে তুমি তোমার স্টাডির জন্য পয়সার দরকার ছিল, কিন্তু তাহলে তুমি পার্টিতে কিভাবে ছিলে? ও শিশি ম্যানেজারকে বলে, ও তোমার আইডি ইউজ করে অনেকের কাছে ঋণ নিয়েছে, যাতে ও পালিয়ে যায় এবং ঋণ সমস্ত কিছু তোমার উপরে আসে। ও বলে, ওইটার বলে এসব মিথ্যে। ওইটা বলে, এসব মিথ্যে, তোমার মনে নেই আমি তোমাকে বাঁচিয়েছিলাম? তখন শিশু বলে, ওটা তোমার একটা চাল ছিল। তখন ম্যানেজারও রেগে যায় এবং বলে, তুমি আমাকে তোমার ভালোবাসা জালে ফাঁসাচ্ছিলে, তাও আবার টাকার জন্য। আর আমি কত বোকা, তোমার কথাই বিশ্বাস করে নিয়েছি। আর তখন ফ্যান এইসব কিছু দেখে একটা চেয়ার দেয়। শিশু তো মজা করে এইসব কিছু দেখছিল, আর এদিকে ম্যানেজার তো ওকে স্যান্ডেল দিয়ে পিটাচ্ছিল। ওরা দুজন তো খুব পরিমাণে হাসছিল, কারণ ম্যানেজার ওয়েটারের কান ধরে নিয়েছিল আর বলছিল, চল এবার পুলিশ স্টেশনে। ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। তখনই ওখানে জয়েন চলে আসে। জানি বলে, আমি ভাবলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য আমি তোমাকে দেখতে এসেছিলাম। বেন তো ওর কোনো কথাই বলছিল না। তখন শিশি হাসতে শুরু করে। তখন জানি বলে, সিস্টার তুমি এখানে? তারপর সবাই খাবার খেতে শুরু করে। জি নিজে পেনকে সার্ভ করে দিচ্ছিল এবং সিস্টারকে থ্যাঙ্কস বলে। তখন শিশি বলে, এটা তো আমার দায়িত্ব, খারাপকে শেষ করে ভালোকে করা। তারপর বেনের পরিবারের কথা জিজ্ঞাসা করে। বেন বলে, আমার ড্যাড খুবই ভালো মানুষ ছিল, আমার মনে হয় না উনি নিজেকে আঘাত করতে পারেন। আর মম ড্যাড তো মারা গিয়েছে। আঙ্কেল যদি আমার বাড়িটাও কেড়ে নেয় তাহলে আমার কাছে আর কিছুই থাকবে না।
জনি বলে আমি তোমাকে হেল্প করব। তখন বেন বলে আমার ড্যাডের সঙ্গে গু ফ্যামিলি ডিল হয়েছিল। তখন বলে তুমি ঠিকই জায়গায় এসেছো, সিস্টার ইন লয় ওরা সেভিয়ার। তখন বলে গুর সঙ্গে নয়, ওনার ওয়াইফের সঙ্গে ডিল হয়েছিল। তখনই শিশি আন্টিকে ফোন করে প্রজেক্টর জিজ্ঞাসা করে এবং বেনের ঘর ভাঙা থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই বেনের কাছে কল আসে, বাড়ি যায়, দেখে আঙ্কেল আবারও তামাশা শুরু করে দিয়েছে। জিন্তু এইসব দেখে প্রচণ্ড রেগে যাচ্ছিল, কিন্তু বেনকে আটকে নেয়। ওরা দুজন ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করে। ওর ড্যাডের ছবি ভাঙছিল। তখন সে চিৎকার করে ওঠে, যদি খবরদার ওতে কিছু হয়েছে। লোকটা বলে আমার সঙ্গে পাঙ্গা নিও না, আমি গ্রুপের। তখন শিশু বলে কিন্তু তুমি তো শুধু ওদের কাজের লোক। তখন পালাতে যাচ্ছিল, তখন ওখানে আন্টি আর মম চলে আসে। আন্টি বলে কি তুমি আমার সেভিয়ারের কাছে ক্ষতি করবে? আন্টি তো ওকে লাথি মারে এবং জব থেকে ফায়ার করে ওখান থেকে চলে যায়। এই আঙ্কেলে যাচ্ছিল যখন, তখন ওকে শিশি ধরে নেয়। তখন আঙ্কেল ওর কাছে ক্ষমা চায় আর বলে এইসব কিছু তো আমি ঋণ শোধ করার জন্য করছিলাম। শিশি বলে মিথ্যে কথা বলা বন্ধ করো। তখনই বলে আমি এখানে ফ্যাংয়ের বাবাকে ডাকছি। বলে কী করতে মারা গিয়েছে, কীভাবে আসতে পারে? তখনই ও একটা মোমবাতি জ্বালায়। তখন ফ্যানের বাবা ওখানে চলে আসে। মানে ড্যাডের ভূত তো ওকে মারতে শুরু করার পরে তুমি আমার মেয়েকে মিথ্যে বলেছো আর ওকে অনেক মারছিল। তখন শিশি বলে ঋণ এড়িয়ে 1 লাখ ছিল, তুমি 2 লাখ নিয়েছো, তাই 1 লাখ ফেরত দাও। আঙ্কেল টাকা দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আন্টি মিস ফ্যানের বাবাকে চিনতে পারে এবং বলে এ তো আমার কোম্পানিতে অনেকদিন ধরে কাজ করেছিল, আমি আজ থেকে তোমার মেয়েকে নিজের করে রাখবো। এরপর ফ্যানের ড্যাডের আত্মা ওখান থেকে চলে যায় এবং শিশি ললিপপ খাচ্ছিল। রাতে ফ্যানের সাথেও জড়িয়ে শুয়েছিল। শিশু শুয়ে শুয়ে জিন এবং ব্যানের কথা ভাবছিল। তখন ফ্যান বলে তুমি কি জিন আর এর কথা ভাবছো? তখন বলে তুমি জানো সবটা? তখন ও বলে আমার মম এমন নয় যে কারোর বাড়ি ঘর দর দেখে কাউকে বিচার করবেন। এরপর শিশি ওর মাথায় মাথা দিয়ে রাখে এবং ওর গাল ধরে নেয়। ও তখন বলে আমরা ওয়েডিং পার্টি করবো না, তুমি আমাকে এখনো পর্যন্ত ওয়েডিং গিফটই দাওনি। ও বলে ঠিক আছে, তোমার যত চাই আমি তোমাকে দেবো, যা যা চাই আমি তোমাকে দেবো। ও খুশি হয়ে যায়। এরপর ওরা দুজন কিস করে এবং হাক করে নেয়। পরদিন সকালে ও যখন হাক করে ওকে শুয়েছিল, ফ্যান দেখে ওর হাতের চিহ্ন বড় হয়ে গেছে আর বলে আমি তোমার কিচ্ছু হতে দেবো না। এদিকে আমরা সেই লাল ভূত এবং ওর আঙ্কেলকে দেখি একটা লোকের কাছে গিয়েছিল। তখন লাল ভূত বলে শিশু তো বলেছিল আমাদের মুক্তি হয়ে যাবে। ও বলে আমি থাকতে এরকম কখনোই হবে না। সকালবেলা শিশি ফান্ডাশনের হাত ধরে ঘুমাচ্ছিল। তখনও বলে তুমি আরও বেশি করে ঘুমাও এবং ওকে কিস করে ওখান থেকে চলে যায়। তখনই শিশির ঘুম ভেঙে যায় এবং বলে আজকাল আমার একটু বেশি ঘুম পাচ্ছে। ওর হাতে চিহ্ন দেখে ও বলে আমার 22 হতে আর মাত্র 3 মাস বাকি রয়েছে। ও ওটাকে ম্যাজিক করে উধাও করে দেয় যাতে ফ্যানের দেখে ওটা খারাপ না লাগে। ব্রেকফাস্ট টেবিলে জনি ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে ব্রাদার সকালবেলা তুমি রুমে ছিলে না? তখন ও মনে করে যে ওর সারা রাত শিশির রুমে ছিল। তখন ও বলে তুমি একটু বেশি প্রশ্ন করছো না আমাকে। গ্র্যান্ডপা বলে শিশি এসেছে 3 মাস হয়ে গিয়েছে, তো বলো কবে তোমরা ওয়েডিং করবে, তাহলে আমরা একটু শান্তি পাই। তখন শোনালে ওয়েডিং হবে, কিন্তু তার আগে শিশি মাউন্টেন ফিরে যেতে চায় একটু। তখন ও ভাবে আমি কবে বললাম। মম বলে তো ওখানে তোমার অনেক আত্মীয় আছে তাই না? তখন ও বলে ওখানে কিছু আমার ভাই রয়েছে যারা এইসব পার্টিটি পছন্দ করে না। তখন গ্র্যান্ডপা বলে তবুও ওদেরকে নেমন্তন্ন করে আসবে। পরের দিনে আমরা দেখি ওরা দুজনে মাউন্টেনে চলে এসেছিল। তখন ওর কিছু ভাই ওখানে আসে আর বলে এই ছেলেটাকে আগে তো কখনো মাউন্টেনে দেখিনি আর মনেও হচ্ছে না এই মাউন্টেনের কেউ বলে। শিশি ওর হাত ধরে বলে এ আমার হাজব্যান্ড। ওরা বলে আমরা এই বিয়েটা মানি না। তুমি কি করে একটা এরকম সাধারণ ছেলেকে বিয়ে করতে পারো, আর দেখে তো বেশি স্ট্রং বলেও মনে হচ্ছে না। শিশি বলে কোনো ফায়দা নেই, আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি আর এ খুবই ভালো, আর একে গ্র্যান্ডপা ঠিক করেছে আমার জন্য, আর এ খুবই স্ট্রং। তখন ওরা 3 ভাই ম্যাজিক করে আর দেখে হ্যাঁ আমরা এতদিন ধরে সাধনা করছি কিন্তু এর মতন স্ট্রং কখনো দেখিনি। ওরা শিশিকে গুড লাক জানায় আর বলে তুমি অনেক ভালো স্বামী পেয়েছো, আর তোমার কাজটার কি হলো? তখন ওর হাত দেখায়। এদিকে জ্যাক ওর দলবল নিয়ে জি ফ্যামিলিতে চলে গিয়েছিল। তখন জিজ্ঞাসা শিশি কোথায়? তখন ও বলে স্টেনলেস তোমাদের কী দরকার? তখন ও বলে ফালতু কথা বলতে চাই না, বল কোথায় রয়েছে। তখনই ওখানে গ্র্যান্ডপা চলে আসে। তার গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করে শিশি কোথায়? তখন গ্র্যান্ডপা বলে ওরা দুজন তো মাউন্টেনে গিয়েছে। ও জিজ্ঞাসা করে শিশির হাতের কি চিহ্নটাও মুছে গিয়েছে? তখন বলে কি বলছো, তো অনেক কাজ তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এদিকে শিশি ফ্যানকে ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করায় আর বলে গ্র্যান্ডপা তুমি যেমন চেয়েছিলে আমি ঠিক সেরকম ছেলের সাথে বিয়ে করেছি
এরপরে হাজার করে প্রার্থনা করছিল, কিন্তু শিশি তো একটা চোখ বন্ধ করে শুধুমাত্র ওকেই দেখে যাচ্ছিল। তখন সেন জিজ্ঞাসা করে, শিশি তোমার ফ্যামিলি আমাকে এক্সপেক্ট করে নেবে? ও বলে অফকোর্স। তুমি এত শিওর কী করে হতে পারো? ও বলে কারণ তোমাকে গ্র্যান্ডপা চুজ করেছে। ও উঠে শিশিকে দাঁড় করায় এবং ওকে বলে, যদিও আমাদের বিয়েটা আমাদের ফ্যামিলি চুজ করেছে, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু তাও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শিশি বলে আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে আমরা ওয়েডিং ড্রিঙ্ক করবো। ও বলে ঠিক আছে। তো বলে আমি দেখতে চাই তুমি কতটা বেশি ড্রিঙ্ক করতে পারো। ওরা আমি আসল পুরুষ মানুষ, আমি অনেক বেশি ড্রিঙ্ক করতে পারি, আমি অনেক স্ট্রং। ওরা দুজন যখনই বাইরে বার হয় ওরা দুজন শক্ট হয়ে যায়। আর আরে এক্ষুনি তো এখানে ভাইরা ছিল, কোথায় গেল? তখন একটা চিরকুট ওর কাছে উড়ে আসে। ও দেখে ওতে লেখা ছিল, যদি তোমার ভাইদের বাঁচাতে চাও তাহলে একা এখানে চলে আসো। শান বলে তোমাকে ওরা ফাইট করার জন্য ডাকছে, আমি তোমাকে একলা ওখানে যেতে দেবো না। ও বলে তুমি চিন্তা করছো কেন? ওটা ডেঞ্জারাস হতে পারে। ও বলে তবুও আমি তোমাকে যেতে দেবো না। ও বলে তুমি ভুলে যাচ্ছ কেন? আমার কাছে ম্যাজিক পাওয়ার আছে। ও তখন বলে তোমাকে কে বলেছে আমি তোমাকে হেল্প করতে পারবো না? আমিও তোমাকে হেল্প করতে পারবো, চলো। তখন ওরা দুজন যখনই ওখানে যায় ওরা দুজন শক্ট হয়ে যায়। তিনজন আলাদা আলাদা জায়গায় বেহুশ হয়ে পড়েছিল। ও ওকে চেক করে আর বলে ভগবান অনেক অনেক শুক্রিয়া যে এখনও বেঁচে আছি। ওর ম্যাজিক দিয়ে সবাইকে ঠিক করতে চাইছিল, কিন্তু তখনই একটা ব্ল্যাক ড্রেস পরে ওখানে একটা লোক চলে আসে আর ও কালো ম্যাজিক করে ওরে উধাও করে দেয়। আর জানা যায় ওখানে ওর কাছে কালো ম্যাজিক ছিল আর ও কেউ ছিল না, জ্যাং ছিল। ও বলে আমি তোমাকে কবে থেকে খুঁজছিলাম, আমি ভাবতে পারিনি তোমাকে এখানে পাবো। ও বলে তুমি এখানে কেন এসেছো? তো বলে তোমাকে তোমার গ্র্যান্ডপা কখনো বলেনি যে তুষার প্রেমের সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছিল, যদি এই কাজটা ভেঙে যায় তাহলে আমি মারা যাব। আর ওর হাতের চিহ্নটা ওর বাইরে বেরিয়ে যায়, ওর উপরে জাদু করে দেয়, তো ওর মুখ দিয়ে রক্ত বার হচ্ছিল। আর ওকে সেন ধরে ফেলে আর বলে ওর চিহ্নটা দেখে নেয় আর বলে তুমি আমার কাছ থেকে লুকোচ্ছিলে। তখনও বলে আমি তোমার কাছ থেকে কী করে কিছু লুকোতে পারি, তোমাকে যে আমার গ্র্যান্ডপা চুজ করেছে। তখন বলে তুমি বলো আমি কি করে তোমার এটা মেটাতে পারি। যাক হাসতে শুরু করে আর বলে তোমার মতো একটা সাধারণ মানুষ কিভাবে ওকে ঠিক করতে পারে। তখন শিশি বলে তুমি চিন্তা করো না, কান্না করো না, আমি যতটা সময় তোমার সাথে কাটিয়েছি আমি ততটা সময় তোমার সাথে খুব হ্যাপি ছিলাম আর আমি এখনও পর্যন্ত খুশি। আমার এই জন্যে কোনো দুঃখ নেই মরে যাওয়ার। ও তো কান্না করছিল, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখনও একটা বক্স বের করে বলে তুমি যদি এটা খেয়ে নাও তাহলে তুমি আমার কথা ভুলে যাবে। ওটা ছুঁড়ে ফেলে আর ছুঁড়ে ফেলে দেয়। সে বলে তুমি এত লোকে জান বাঁচিয়েছো, আমার মনে হয় কিছু একটা থাকবে তোমাকে বাঁচানোর জন্য। ও কিছু বলার আগেই বেহুশ হয়ে যায় এবং ও যখন চোখ খোলে ও তখন গ্র্যান্ডপার সঙ্গে ছিল। গ্র্যান্ডপাকে দেখে শিশি গ্র্যান্ডপাকে বলে আমি কাজটা ভাঙতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তো গ্র্যান্ডপা বলে এতে দুঃখী হবার কোনো বিষয় নেই। এদিকে তো কান্না করেই যাচ্ছিল, তখন দেখা যায় গ্র্যান্ডপা তো সামনে আসে। সে বলে গ্র্যান্ডপা প্লিজ একে প্লিজ বাঁচিয়ে তুলুন। তখন গ্র্যান্ডপা শিশিকে বলে তোমার কাছে এখন একটা চান্স রয়েছে। এরপর গ্র্যান্ডপা শানকে বলে দেয় যে ওকে বাঁচানোর রাস্তা আছে। ও বলে কি? তখন ও বলে তুমি নিজে যেন ওদিকে ম্যাজিক করে হার্ট করার চেষ্টা করেছিল, কিন্তু গ্র্যান্ডপার চারিদিকে একটা সুখা বল ছিল। তখন গ্র্যান্ডপা বলে তুমি ওকে বাঁচাতে পারবে, কিন্তু ও তোমাকে এবং ভুলে যাবে এবং তুমি তোমার গুড লাক শেষ করে দেবে। ও খুব কান্না করছিল, তবুও বলে আমার এটা মঞ্জুর রয়েছে। তখন জ্যাক বলে এই সেই পাগল যে নিজের গুড লাক ছেড়ে দিয়ে একটা মেয়েকে বাঁচাতে চাইছে। গ্র্যান্ডপা বলে আমি জানতাম তুমি এটাই চুজ করবে, আর ওখান থেকে চলে যায়। আর তারপরে শিশি আস্তে আস্তে ওখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে জ্যাং হাসছিল জোরে জোরে এবং সে ওখান থেকে চলে যায়। তখন ফ্রেন্ড বলে প্লিজ আমাকে ভয় পাইয়ে দিও না, তাড়াতাড়ি ফিরে এসো আমার কাছে। ওর আমার মনে হচ্ছিল যে শিশি ওর মাথা থেকে একদম মুছে যাচ্ছিল আস্তে আস্তে। ও ওখানে খুব কান্না করছিল আর ওখানেই পড়ে যায়। এরপর শিশি ওর সামনে আসে। এরপর পরের সিনে আমরা দেখি সবাই শিশিকে টাচ করছিল আর বলছিল তুমি ঠিক আছো তো না। শিশি ভাবে আমার জন্য নিজের গুড লাক ছেড়ে দিয়েছে, এখন আপনারা তো আর রিস্ক থাকবেন না। তখন গ্র্যান্ডপা বলে তাতে কী হয়েছে, আমাদের রিস্ক এমনি পছন্দ ছিল না, আমি তো সাধারণ খাবার খেতেই পছন্দ করি। তখন মম বলে হ্যাঁ আমার ওরকম পছন্দ ছিল না, আমি সাধারণভাবে থাকতেই পছন্দ করি। আরও বলে আমি বাড়িতে থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখবো। তখন ওর হাত ধরে নেয় আর বলে আমরা এখনও বাচ্চার প্ল্যান করিনি। তখন জিন বলে আমি একটা চাকরি পেয়ে একজন প্রোগ্রামার হয়ে যাব, অনেক বেশি টাকা কামাবো, যাতে আমি আমার ভাইজিদের বা একটা বড় বাড়ি কিনে দিতে পারি। ও ওঠে এবং বলার ফলে তোমরা সবাই কত ভালো, আমি কত ভালোবাসো। এরপর ওর দুজন হাত করে নেয়। পরের সিনে শিশি এবং মম দুজন বসে গল্প করেছিল। তখনই শিশির বমি পায়। তখন মম জিজ্ঞাসা করে তোমার পিরিয়ড কবে হয়েছে? ও বলে 2 মাস তো হয়নি। তখন ওর হাত চেক করে এবং বলে তুমি তো মা হতে চলেছো। ও তো শক্ট হয়ে যায়, বলে সত্যি সত্যি আমি প্রেগনেন্ট। তখন মম দৌড়ে যায়, বলে আমি সবাইকে খবর জানাবো। এরপর শান ওখানে আসে আর ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আর খুব খুশি হয়।
মম বলে সাবধানে হাঁক করো, এখন বেশি জোর খাটানো উচিত না। তখনও বলে হ্যাঁ মম আমি বুঝে গিয়েছি। আর বলে চলো তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। শিশু বলে এটা নর্মাল, এতে কিছু হবে না। বলে তবু আমার বিশ্বাস আছে, তুমি যাও, চলো আমরা ডাক্তারের কাছে যাই। তখনই ওখানে জিন আর বেন চলে আসে আর বলে জিন বলে আমি শুনলাম সিস্টার ইন ল প্রেগনেন্ট। তখনও বলে তোমাদেরও দেখে মনে হচ্ছে তোমরা দুজন কি চলছে। ওরা দুজন হাত ধরেছিল আর যবে থেকে ও প্রেগনেন্ট হয়েছে তবে থেকে ওরা আরও বেশি রিচ হয়ে যায় আর ওরা খুব খুব বেশি খুশি থাকা শুরু করে। আর এর সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।